একটু না হয় দেরি করো, সমস্যা নাই তো, 20 মিনিট লাগবে, শুরু করব। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমরা শুরু করব পঞ্চম অধ্যায়, কিন্তু আগে একটু কথা বলে নিব যে আমরা যে অ্যাসাইনমেন্টটা হাতে পাইছি, আমরা যারা অ্যাসাইনমেন্টটা হাতে পাইছি, তোমরা হয়তো সবাই পাইছো গুগল ক্লাসরুম অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে। গুগল ক্লাসরুমে যদি পাসওয়ার্ড তোমাদের না জানা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি জানাই দিব, এখান থেকে পাঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। আর গুগল ক্লাসরুমে কি করে ঢুকতে হয় এগুলোও দেখা দেওয়া যাবে, কি করে ঢুকতে হয় হয়তো তোমরা সবাই জানো, অথবা মোবাইলে অ্যাপস গুগল ক্লাসরুম ডাউনলোড দিলেও যথেষ্ট, অথবা তোমরা যে কোনো নেট থেকে যে কোনো ওয়েবসাইটে সার্চ দিলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট, ফিজিক্সের অ্যাসাইনমেন্ট, সেটাও কিন্তু তোমরা নিতে পারো। ফিজিক্সের অ্যাসাইনমেন্ট তোমরা হয়তো যারা দেখছো তারা জানো কত সহজ একটা অ্যাসাইনমেন্ট আসছে। আমার মনে হয় না তোমাদের এটা সাহায্য করার দরকার, কারণ যেহেতু বলে দেওয়া আছে এটা তোমাদের দ্বারা অ্যাসাইনমেন্টটা করতে হবে। এজন্য আমি যদি বলে দেই তাহলে এটা তোমাদের যাচাই করা হলো না। অতএব প্রশ্নটা অন্তত তোমরা আগে নিজেরা সলভ করে আমার কাছে জমা দাও, স্কুলে জমা দাও, তারপরে আমি দেখি, প্রয়োজনে আমি পরবর্তীতে তোমাদের যারা বুঝবে না তাদের হেল্প করব। তোমরা আগে অ্যাসাইনমেন্টটা করে স্কুলে জমা দিয়ে নাও। আমরা আগালাম, আজকে আমরা চতুর্থ অধ্যায় ক্লাস করব, কারণ এই অধ্যায় আর পরের অধ্যায় মিলে আবার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের হবে, চতুর্থ আর পঞ্চম অধ্যায় মিলে। আমরা গেলাম, হ্যাঁ ফাইজা সাউন্ড অফ করে দিলাম। তো আমরা আজকে কাজ কি আসলে এটার থেকে শুরু করব। কাজ আমরা জানি মূলত যে বল প্রয়োগ করে যদি বলের দিকে সরণ হয়, বল প্রয়োগ করে যদি বলের দিকে সরণ হয় তবে বল এবং সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আমরা এভাবে বলতে পারি যে বল প্রয়োগের ফলে বস্তু সরণ হলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ইচ্ছা করলে আমরা ইকুয়েশন আকারে এভাবে বলতে পারি। আমি আসলে বলতেছিলাম যে কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করে বলের দিকে এস পরিমাণ সরণ হয় তবে কাজ আমরা ইকুয়েশনটা লিখতে পারি। কাজের ইকুয়েশন তখন এটা হয় ডব্লিউ ইকুয়াল টু এফ এস হয়, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। আর যদি বল প্রয়োগ করছো বলের দিকে না সরে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে কোনো দিকে চলে যায় তাহলে এভাবে হয় যে এফ বল প্রয়োগ করে যদি এস থিতা কোণে এস পরিমাণ সরে, সেক্ষেত্রে কিন্তু কাজের ইকুয়েশন এটা না, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা এভাবে আগা নিব, এরকম চিত্র আঁকা নিব একটা, যে এফ বল এদিকে আমরা প্রয়োগ করলাম কিন্তু থিতা কোণে এদিকে সরাই গেছে, তাহলে আসলে বলের দিকে কতটুকু আগাছে, বল বরাবর কতটুকু আগাছে এটা কিন্তু আমরা চিত্র থেকে বাইর করে নিতে পারি। এই বলের দিকে কতটুকু আগাছে আমি ধরে নিলাম এটা এক্স এর মান ধরে নিব আমরা, আমি এরকম বাহির করে নিব। আসলে বল কি, সরি কাজ কি, বল এবং বলের দিকে সরণের উপাংশ। আমরা বল পাইছি কিন্তু বল এফ জানি, কিন্তু আসলে এত এদিকে কতটুকু পরিমাণ সরছে এটা কিন্তু বাইর করে নেওয়া যায়। আমরা ইচ্ছা করলে এরকম চিত্র আকার চিত্র থেকে এটা নিয়ে নিব। এই এক্স এর মানটা আমার দরকার, এই চিত্র থেকে এটা কি লেখা যায় না, cos থিটা ইকুয়াল টু cos থিটা, যেহেতু অ্যাঙ্গেল এখানে, অ্যাঙ্গেল এখানে, তাহলে অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, অ্যাঙ্গেল এটা, তাহলে অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা লম্ব, আর এটা অতিভুজ আর এটা ভূমি। আমার দরকার কিন্তু ভূমির মানটা দরকার, এক্স এর মান দরকার, এক্স এর মান দরকার, আর অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক এটা cos থিটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই s, বা x ইকুয়াল টু এই লাইনটা লিখতে পারি s cos থিটা। তাহলে এখানে আমরা যদি মান বসায় দিই, এটা কিন্তু আসলে এই যে বলের দিকে সরণের উপাংশের মান পাইলাম, x এর মান, এক্সটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ, অর্থাৎ এক্স বরাবর কতটুকু সরছে এটা আমার পাইছি মান এখানে। আমরা মানগুলো যদি এখানে বসায় দিই, বল আর সরণের গুণফল করে দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা তারা এরকম, এটা হচ্ছে কাজের ইকুয়েশন। আমরা কাজের ইকুয়েশন কিন্তু দুইটা জানলাম, তাহলে একটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস আর একটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আরেকবার শোনো, কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস আর একটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা পরের পেজে যাচ্ছি। ওকে, এরকম যদি প্রশ্ন আসে যে 2 নিউটন বল একটি বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি বলের দিকের সাথে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার সরে যায় তবে কাজের পরিমাণ কত। 2 নিউটন বল একটি বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি যদি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 5 মিটার সরে যায় সেক্ষেত্রে কাজের পরিমাণ কত। আমরা এখানে সব সময় অঙ্ক করার ক্ষেত্রে সাইড নোট গুলো আগে করে নিব। এখানে কি কি দেওয়া আছে, ফার্স্টেই আমাদের দেওয়া আছে বলের পরিমাণ কত 2 নিউটন, আর অ্যাঙ্গেল দেওয়া আছে কত
সরণ কত 5 মিটার আর সঙ্গে একটা অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আসলে কাজ দরকার ডব্লিউ। আমরা যে ইকুয়েশনটা দ্বিতীয়টা প্রমাণ করলাম ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ওইটা এখানে বসায় দিব। ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এই ইকুয়েশন আমরা মানটা বসায় দিব। এফ এর মান, এস এর মান, কস থিটার মান সবগুলো বসায় দিলাম। তাহলে অ্যানসারটা আসবে কত আমাদের? অ্যানসারটা আসবে এটা 5 জুল। আমরা এরকম অঙ্ক তোমাদের অ্যাসাইনমেন্টে আসতেও পারে, ছোট্ট ছোট্ট অঙ্ক তো, কারণ আমরা দেখলামই কিন্তু প্রথম অ্যাসাইনমেন্টে ছোট্ট একটা অঙ্ক আসছে, ছোট্ট একটা বলের অঙ্ক আসছে, আর একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের অঙ্ক আসছে। আমরা এরকম অঙ্ক আর ইনশাল্লাহ পাবো। আমরা 2 নাম্বার পরের পেজে যাচ্ছি, আর অঙ্ক এটা দেওয়ার দরকার নাই, আমরা পরের পেজে আসতেছি। একটু খেয়াল করা দরকার বলের দ্বারা আসলে কাজ কি। বলের দ্বারা কাজ কি, যে আমরা বল প্রয়োগ করে যদি বলের দিকে সরণ হয়, বল প্রয়োগ করে যদি বলের দিকে সরণ হয়, সে ধরনের কাজকে বলা হয় বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। অর্থাৎ এভাবে লিখতে হয়, যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তবে সেই বল বা বলের দিকে সরণের উপাংশের গুণফলকেই ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে। আমরা ইনশাল্লাহ এগুলো পারবো হয়তো, যদি সংজ্ঞা আসে। সংজ্ঞা সাধারণত দেখা গেল 1 মার্ক 2 মার্কের এরকম আসে, তাহলে এগুলো কিন্তু বলতে হবে তোমাদের, এভাবে লিখতে হবে। আর এটা একটু যদি ব্যাখ্যা চাই, এরকম ব্যাখ্যা করতে পারো, আমরা এরকম ব্যাখ্যা লিখতে পারি যে আমরা জানি কি ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই সমীকরণে যদি এই থিটার মানটা, কস থিটার মান কখন ধনাত্মক হতে পারে বা কখন ঋণাত্মক হতে পারে, এগুলো কিন্তু মনে রাখার দরকার। এই সমীকরণের এই ডব্লিউ এর মানটা একমাত্র কিন্তু কস থিটার উপর নির্ভর করবে। এফ এস এর মান নির্দিষ্ট থাকে, সাধারণত এফ এস এর মান নির্দিষ্ট থাকে, একমাত্র কস থিটার উপরে মানটা নির্ভর করে। কস থিটা যদি ধনাত্মক হয় তাহলে ডব্লিউ ধনাত্মক হবে, কস থিটা যদি ঋণাত্মক হয় তাহলে ডব্লিউ ঋণাত্মক হবে। কস থিটা কখন ধনাত্মক হতে পারে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত কস থিটার মানটা ধনাত্মক হয়, অর্থাৎ কস 0 থেকে 90 আগ পর্যন্ত কিন্তু কজের মান ধনাত্মক হয়। 0 থেকে 90 আগ পর্যন্ত কজের মানটা ধনাত্মক হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে থিটা এর মান 90 ডিগ্রি এর কম হলে, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি এর নিচে হলে, তাহলে কস থিটা ধনাত্মক হয়। অর্থাৎ এটাকে বলা হয় বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। এটা বলা হয় বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আর বলের বিরুদ্ধে কাজ কি তাহলে? বল প্রয়োগ করে যদি বল প্রয়োগের ফলে যদি বস্তু বলের দিকে সরে যায়, তবে বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তবে সেই বল বা বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় ঋণাত্মক কাজ। বলের বিপরীত দিকে যদি সরে এটা, তাহলে ঋণাত্মক কাজও এরকম। আমরা যদি ইকুয়েশন ব্যাখ্যাটা চাই তাহলে এভাবে লিখতে হবে, যদি cos থিটা ঋণাত্মক হয় তাহলে ডব্লিউ ঋণাত্মক হবে, cos থিটা ঋণাত্মক হলে ডব্লিউ ঋণাত্মক হবে। থিটার মান যদি 90 এর চেয়ে বড় এবং 180 এর সমান বা তার ছোট হয়, থিটার মান যদি 90 এর চেয়ে বড় এবং 180 এর সমান বা তার ছোট হয়, তাহলে অবশ্যই cos থিটা ঋণাত্মক হয়। তাহলে এই লাইনটা লিখতে পারবো আমরা কিন্তু। তাহলে এই লাইনটা এরকম লিখে দিব, থিটার মান 90 এর চেয়ে বেশি হলে এবং 180 এর চেয়ে ছোট বা 180 এর সমান হলে, তাহলে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ হয়। আশা করি এগুলো তোমরা পারবা, এগুলো বইও সুন্দর করে দেওয়া আছে। আমরা পরের পেজে যাচ্ছি। এরপরে আমাদের দরকার শক্তি। আমি কিন্তু আসলে তোমাদের সিলেবাসটা দিয়েছি, সে আলোকে এটা সাজাইছি, সিলেবাসের বাইরে আমরা যাচ্ছি না, যতটুকু সিলেবাসে দেওয়া আছে ততটুকু আমরা এগুলো পড়তেছি। শক্তিটা আসলে কি, যে কোনো সিস্টেমের বা উৎস বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোন উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তুমি উৎসের জায়গায় বস্তু দিতে পারো বা ব্যক্তি দিতে পারো, যা দিবার কোনো সমস্যা নাই, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। আমরা শক্তির সাধারণ সবচেয়ে যান্ত্রিক রূপ, শক্তি আসলে অনেক ধরনের, শক্তি প্রায় 9 প্রকারের আছে। শক্তির রূপ পুরোপুরি 9 প্রকার, কিন্তু আমরা 9 প্রকার সম্পর্কে জানতেছি না। আমাদের সাধারণ যে রূপটা যান্ত্রিক শক্তি, তার 2টা রূপ নিয়ে আমরা জানবো। যান্ত্রিক শক্তি সবচেয়ে সাধারণ রূপ, তার আবার 2 ভাগ আছে, 2 ভাগ, সেটা হচ্ছে একটা গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। ওই কথাগুলো আমি বলবো, যে কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে, শক্তি সঞ্চিত থাকে, তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। আমরা এই যান্ত্রিক শক্তি 2 ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে যান্ত্রিক শক্তি, এক নাম্বার হচ্ছে গতির কারণে যে শক্তি, তাকে বলা হয় গতি শক্তি। আর 2 নাম্বার হচ্ছে অবস্থানের কারণে যে শক্তি, তা হচ্ছে বিভব শক্তি। গতির কারণে যে শক্তি তা হচ্ছে গতি শক্তি, আর অবস্থানের কারণে যে শক্তি তা হচ্ছে বিভব শক্তি বা স্থিতিস্থাপক বিভব শক্তিও বলা হয়। আমরা গতি শক্তির একটা ইকুয়েশনের প্রমাণ করব। তার আগে গতি শক্তির সংজ্ঞাটা দেখবো। গতি শক্তিটা আসলে কি এরকম, যে কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতি শক্তি বলে। তার একবার শোনো,
যে কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। আমরা যদি এটা এরকম বলি যে কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাহির থেকে বল প্রয়োগ করতে হয়, বস্তুটি থেমে যাবার আগ পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কাজ করে তাই হচ্ছে গতিশক্তির পরিমাণ। কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাহির থেকে বল প্রয়োগ করতে হয়, বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কাজ করে তাই হচ্ছে গতিশক্তির পরিমাণ। আমরা গতিশক্তির একটা ইকুয়েশন প্রমাণ করব পরের পেজে। গতিশক্তির রাশিমালা, গতিশক্তির রাশিমালা প্রমাণ করার জন্য এরকম লিখতে হয় আগে যে ধরি এম ভরের একটি বস্তু, এম ভরের একটি স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এম ভরের একটি বস্তু উপর এফ বল প্রয়োগ করায় এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। আমরা কৃতকাজ সম্পর্কে জানি, কিন্তু কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস লিখতে হয়, কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস লিখতে হয় সাধারণত। আর আমরা আরেকটা তথ্য যে আমরা এফ কিন্তু ভাঙাতে পারি, এফ সমান কি লিখতে পারি, এম এ লিখতে পারি, এফ এর জায়গায় এম এ দিয়ে দিলাম। আরো তথ্য যে আমি যদি ইচ্ছা করি আমরা এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি, 1 নাম্বার ইকুয়েশন রাখলাম। আর গতিশীল বস্তুর ক্ষেত্রে সূত্রটা কিন্তু সবাই জানো, ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2as। আর এখানে কিন্তু ফার্স্টে বলা ছিল হচ্ছে স্থির বস্তু, যেহেতু স্থির বস্তু তাহলে ইউ এর মানটা আমরা ধরবো না, ইউ এর মানটা আমরা 0 ধরবো, তাহলে এখানে আসে কি এটা আসে, ইউ এর মানটা 0 ধরলে ভি স্কয়ার ইকুয়াল টু 2as আসে। আমার দরকার যে এ এস এর মানটা বাদ দিতে যাচ্ছি, 1 নাম্বার ইকুয়েশনে এ এস এর মানটা আমি উঠা দিব, বাদ দিয়ে দিব। যদি ওখানে এ এস এর মানটা বাদ দিতেই চাও তাহলে আমি এই ইকুয়েশনটা এভাবে লিখবো, তাহলে আমি ভাঙা এভাবে লিখলাম, অর্থাৎ এ এস ইকুয়াল টু এটা লিখতে পারি, এ এস টা আমি লিখতে পারি এরকম বি স্কয়ার ডিভাইডেড বাই 2 লিখতে পারি। ইচ্ছা করলে তুমি ভি স্কয়ারের নিচেও 2 লিখতে পারো বা 1 ডিভাইড বাই 2 লিখে বি স্কয়ার লিখতে পারো, একই কথা, দুটো একই মান, আলাদা কোনো ফাংশন না। আমি এ এস এর মানটা যদি 1 নাম্বার ইকুয়েশনে বসায় দিই, এ এস এর মানটা যদি 1 নাম্বার ইকুয়েশনে বসায় দেই তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় কেমন, এরকম হয়। আমি এপারে দিয়ে দিচ্ছি, এটা হয় তখন 1 নাম্বার ইকুয়েশনে বসা দিলে ডব্লিউ ইকুয়াল টু এম এ এস এর জায়গায় কত বসাবো, এই হাফ ভি স্কয়ার বসাবো, হাফ ভি স্কয়ার বসায় দিলাম, তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো কত, এরকম হাফ এম ভি স্কয়ার। কিন্তু গতিশক্তির যে সংজ্ঞাটা ছিল যে গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে গতিশক্তি, অর্থাৎ গতিশীল থাকার জন্য কিন্তু এতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করছে তাই হচ্ছে গতিশক্তি। তাহলে সংজ্ঞানুসারে কিন্তু এটাকে আমি এভাবে বলতে পারি, গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি সাধারণত ই কে দ্বারা প্রকাশ করা হয়, কাইনেটিক এনার্জি, এজন্য ই কে আসছে, ই কে সমান আমি হাফ এম স্কয়ার লিখতে পারবো। তাহলে আমরা এটার উপর ভিত্তি করে একটা অঙ্ক করব, তাহলে হয়তো একটু ধারণা পাবো, যদি অঙ্ক এরকম আসে অ্যাসাইনমেন্টে তাহলে হয়তো করতে পারবো আমরা। পরের পেজে যাচ্ছি, তাহলে নাম্বার 1 এটার গতিশক্তি নিয়ে অঙ্ক, তো এই জন্য নাম্বার 1 দিছি, ওটাও 1 দিছি, আসলে এগুলো 2 3 4 5 ইচ্ছা মতো করে দেওয়া যেত, আমি দেই নাই। 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি হচ্ছে 1715 জুল হলে তার বেগ কত। 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি হচ্ছে 1715 জুল হলে তার বেগ কত। আমার আগে দরকার সাইড নোট করা, কি কি দেওয়া আছে আমি সাইড নোট করে নিলাম। ফার্স্টে দেওয়া আছে হচ্ছে আমাদের ভরের মান দেওয়া আছে, এখানে ভর কত 70 কেজি, তাই না, ভর নিয়ে নিলাম। আর গতিশক্তি ইকের মান দেওয়া আছে, ইকে হচ্ছে 1750 জুল, এটা দেওয়া আছে 1750 জুল। আমি এর পরের কথা যে দরকার কি, আমার বেগ দরকার, ভি ইকুয়াল টু হোয়াট, এটা আমার দরকার। তাহলে ভি ইকুয়াল টু এটা আমরা বাইট করতে যাচ্ছি, গতিশক্তির ইকুয়েশন যেটা পাইলাম সেটা হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এই সূত্রটাই কিন্তু পাইছিলাম। আমার এখান থেকে ভি এর মানটা দরকার, ভি এর মান দরকার, আমি একবার ইকুয়েশনটা লিখতে পারতাম, ইচ্ছা করলে তুমি করতে পারো কি 2 দিয়ে ই কে গুণ করতে পারো, এই 2 দিয়ে তো ই কেরই গুণ হয়, তাই না, এখানে এম ভি স্কয়ার আলাদা এরকম হয়। আমি একবারে আসলে এখানে ভি এর মানটা বাইর করার কথা আমি উল্টা করছি, আমি একটু সময় নিচে এটা ঠিক করে নেই, আমি একটু যদি এখানে মানগুলো বসে, আমার দরকার কিন্তু ভি এর মান, তাই না, এখানে ভি এর মানটা দরকার, ভি এর মানটা বসালে ইকুয়েশনটা একবারে অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, অ্যান্সার আসার কথা 7। আর এই ইকুয়েশনটা সাজানোর কথা এভাবে, কিন্তু ভি ইকুয়াল টু আসে কি এই 2 এর সঙ্গে ইকে এর গুণ হয় 2 ইকে, আর এম ভাগ হয়, যেহেতু ভি স্কয়ার ছিল ভি স্কয়ারটা উঠা দিলে এখানে রুট আসে একটা। আমি এখানে একটু সমস্যা করছিলাম, ঠিক করে নিছি, এখন তোমরা হয়তো এখন ঠিক মতো দেখতে পাবা। আমি এরপরে আসতেছি পরের প্রশ্নে, পরের পেজে আসলাম। অভিকর্ষীয় বিভব শক্তির পরিমাণ, এটা আসলে কি, অভিকর্ষীয় বিভব শক্তিটা আসলে কি, যে আসলে এম ভরের একটি বস্তুকে যদি ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় উঠানো হয় সেক্ষেত্রে কাজ যেটা সেটা হচ্ছে বিভব শক্তি। যে কোনো একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে উঁচুতে নিয়ে যাও
যে কোনো একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠে থেকে উঁচুতে কোনো জায়গা নিয়ে যাও, সেক্ষেত্রে যে পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে বিভব শক্তি। তা আমরা এখানে ধরে নিলাম যে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় উঠানো হলো, ফলে যে কৃত কাজ সেটা হচ্ছে বিভব শক্তি। আমরা এভাবে লিখবো, কৃত কাজ হচ্ছে বল গুণন সরণ। কি পরিমাণ বল প্রয়োগ করছে আমরা? এফ পরিমাণ সাধারণত বল প্রয়োগ করতে হয়, আর কতটুকু সরাইছি? এইচ পরিমাণ। তো আমরা এটা লিখি, এফ এইচ লিখি এখানে আসলে। আর এ থেকে ইচ্ছা করলে আমরা ভাঙা এখানে কিন্তু এম জি লিখতে পারো, এখানে ভুল করে আবার এম এ দিও না তোমরা, যেহেতু উঁচুতে নিয়ে যাচ্ছ সেক্ষেত্রে এ কাজ করে না, অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাহলে মানগুলো যদি আমরা বসায় দিই তাহলে ইকুয়েশনটা দ্বারা এরকম এম জি এইচ। আমরা এই এম জি এইচ এর উপর যদি একটা অঙ্ক করি তাহলে আমরা ক্লাসটা শেষ করতে হতে পারবো। ক্লাসটা দ্রুত শেষ হোক, অত সময় নিচ্ছি না আমি আজকে। আমি পরের পেজে আসতেছি। 3 নাম্বার অঙ্ক আমি একটা করব, যে এটা একটু সময় লাগবে, অঙ্কটা একটু বড় অঙ্ক। যে 30 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? 30 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তো আমরা এখানে একটু যদি চিত্র আঁকাতাম তাহলে একটু হয়তো বলতে আমার সুবিধা হতো। আমি এরকম ধরে নিলাম যে এরকম টোটাল উচ্চতা 30 মিটার দিয়ে নিলাম, টোটাল উচ্চতা 30 মিটার দিয়ে নিলাম, আর ভূমি হতে যে বিন্দুর উচ্চতা বলা হচ্ছে এই বিন্দুটা, আমি এই বিন্দুটা আঁকা নিলাম, এই বিন্দুটা, এই বিন্দুতে কি বলছে এখানে? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা সবাই হয়তো জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি মাপার ক্ষেত্রে নিচের থেকে উচ্চতা নিতে হয়, নিচ থেকে কত উচ্চতা আছে ওই বিন্দুটা, এটা নিয়ে কাজ করতে হয়। আর গতিশক্তির ক্ষেত্রে আসলে কতটুকু অতিক্রম করে আসছে এটা নিয়ে কাজ করতে হয়। এখানে আসলে কতটুকু অতিক্রম করে আসছে এটা কিন্তু জানা নাই, এখানে আমি একটু নিয়ে নিলাম, এটা হচ্ছে 30 - x পরিমাণ দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে আসছে। তাহলে এই বিন্দুতে যখন আমরা অঙ্কটা করতে যাব, এই বিন্দুতে বিভব শক্তি বাইর করব, এই বিন্দুতে গতি শক্তিও বাইর করব। বিভব শক্তির ক্ষেত্রে কোনটা? আমরা x উচ্চতা নিয়ে কাজ করব, আর গতি শক্তির ক্ষেত্রে এই সূত্র নিয়ে কাজ, এই 30 - x নিয়ে কাজ করব। আমরা এবারে আসি, তাহলে আমরা লিখবো এরকম যে ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা এভাবে লিখতেই পারি, তাহলে x উচ্চতায় বিভব শক্তি কত হবে? তাহলে mgx, যেহেতু বিভব শক্তি ভূমি হতে উচ্চতা নিতে হয় এটা নিলাম। আর গতি শক্তির ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে E = ½ mv স্কয়ার। আর গতি শক্তির ক্ষেত্রে নিলাম তো v স্কয়ার = আমরা লিখবো আসলে কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে u স্কয়ার প্লাস 2gh লিখা যায়। আমি u স্কয়ার প্লাস 2gh না লিখে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে ওটা নিছি, কিন্তু h না লিখে একবারে মানটা দিয়ে দিছে, এখানে s এর জায়গায় মানটা একবারে দিয়ে দিছে, কারণ এতটুকু দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে আসছে, এটা নিয়ে নিছি এখানে আমি। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আদিবেগ থাকে না, ইউটা 0 হয়ে যায়, তাহলে এখানে মানটা বসা দিলে আমাদের ইউ 0 আসে। এবার যদি কাটাকাটি করি এই 2 2 বাদ যায়, ফলাফল এই ইকুয়েশনটা আসে আমার mg 30 - x, এটা আসে। এরপর আমার খেয়াল করার কথা হচ্ছে গতি শক্তি আর বিভব শক্তির কি তথ্যটা দিয়ে দিছে? গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ প্রশ্ন মতে এই লাইনটা লিখবো আমি, গতি শক্তি = 2ep, এই কথাটাই কিন্তু বলে দিছে এখানে। তাহলে ই এর মান কত সেটা বসাবো, ইপির মান, এই যে ই এর মান এটা আসছে আমার, আর ইপির মানে যেটা, মানগুলো বসা নিলাম, যদি মানগুলো বসায় দাও তাহলে এটা আসে, ই এর জায়গায় বসালাম, আর এটা হচ্ছে ইপির জায়গায় বসালাম। তাহলে দুপাশ থেকে যা যা বাদ যায় বাদ দিয়ে দিলাম, দুপাশ থেকে হচ্ছে mg বাদ যাচ্ছে, তাহলে 30 - x আর এপারে 2x হয়। যদি x টা এপারে পার করে নিয়ে আসা হয় তাহলে ঠিক এটা মান এটা আসে, একবারে মান ভাগ করে দিয়ে দিলাম, x এর মান এটা আসে। আশা করি হয়তো এরকম অঙ্ক তোমরা পারবা, আমরা পরবর্তীতে আরো ইনশাল্লাহ পাবো। আমরা সামনের দিন আবার ইনশাল্লাহ কালকে যেরকম, কালকে আবার ক্লাস হবে তোমাদের, এটা ফিজিক্স এর মনে হয়। সপ্তাহে আমি সোমবার পর্যন্ত হয়তো এরকম ক্লাস নিয়ে যাচ্ছি, তারপর হয়তো 2 দিন থাকবো না আমি, সোমবার পর্যন্ত হয়তো অন্য ক্লাস থাকতে পারে তোমাদের। আমি এ পর্যন্ত রাখলাম, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার সামনের দিনে দেখা হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম।